2022 সালে জাপানে একটি মুভি মুক্তি পায় যার নাম এ ম্যান। যে গল্পটি ওপর থেকে খুব সাধারণ মনে হলেও গল্পটি কিন্তু সাধারণ নয়। এটা এক রহস্যময় লোকের গল্প, যেই লোকের পুরো জীবনটাই ছিল এক মিথ্যে গল্প। আর তার জীবনে যে গল্পটুকু সত্য ছিল সেই সত্যটা ছিল এক ভয়ানক গল্প। যে গল্প 11টি নমিনেশনের সাথে সাথে জিতে নিয়েছে 10টি পুরস্কারও। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গল্প। গল্পে শুরু হয় দাইসুকে নামের এক ব্যক্তিকে দেখিয়ে। ঠিক পাশেই আছে রি। তার একটি ছোট্ট স্টেশনারি দোকান আছে। সে তার ছোট ছেলের কথা মনে করে কাঁদছে, যে কিছুদিন আগেই মারা গেছে। এমন সময় সেখানে এসে পৌঁছায় দাইসুকে নামের এই লোকটি। সে রির এই অবস্থা দেখলেও বুঝতে পারে না কেন সে কাঁদছে, তাই কিছু জিজ্ঞেসও করতে পারে না। তবে তার খুব ইচ্ছে করে রিকে কাছে ডেকে সান্ত্বনা দিতে, তার চোখের জল মুছিয়ে দিতে, কিন্তু কিছুই করতে না পেরে চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর রি তার মায়ের কাছে যায়। তার আরেকটি ছেলে আছে যার নাম ইউটো। নিজের ছোট ছেলেকে হারানোর কষ্ট বুকের ভেতরে চাপা দিয়ে রি নিজের পরিবার সামলায়। বিশেষ করে ইউটোর যত্ন নেয় যেন কিছুই হয়নি। এখন ইউটো বাইরে খেলতে যায়, বন্ধুদের সঙ্গে খুব আনন্দে সময় কাটায়। অন্যদিকে পার্কের সিঁড়িতে আবার দেখা যায় দাইসুকেকে। সে রির দোকান থেকে কেনা স্কেচবুকে খেলতে থাকা বাচ্চাদের ছবি আঁকছে। এদিকে রির জীবনে এমনিতেও দুঃখ কম নয়, তার ওপর তার প্রতিবেশী প্রত্যেক দিন এসে তার মায়ের কাছে নিজের নাতি নাতনিদের কথা বলে। সে বলে, আমি শুধু অপেক্ষা করছি কবে তারা বড় হবে আর আমি তাদের বড় হতে দেখব। এসব শুনে রির মাও তার নাতিকে মনে করে কেঁদে ফেলেন, যেন পুরনো ক্ষত আবার নতুন করে জেগে ওঠে। এদিকে দাইসুকে আবারও রিকে দেখার অজুহাতে স্কেচবুক কিনতে তার দোকানে আসে। তাকে দেখেই রির প্রতিবেশী বলে ওঠে, তুমি তো খুব সুন্দর ছবি আঁকো, তাই না? কিন্তু দাইসুকে কোনো উত্তর না দিয়ে দ্রুত নিজের জিনিস নিয়ে বেরিয়ে যায়। আজও সে রির চোখের দিকে তাকিয়েই তার লুকিয়ে রাখা কষ্টগুলোকে বুঝে নেয়। পরের দিন দাইসুকে তার কাজে ব্যস্ত থাকে। সে গাছ কাটার কাজ করে এবং এতে সে খুবই দক্ষ। কিন্তু প্রতিদিন একই ধরনের জীবন কাটাতে কাটাতে মানুষের মন কখনো কখনো হাঁপিয়ে ওঠে। দাইসুকের সাথেও ঠিক এমনটাই হচ্ছে। সে কাজ করতে করতে খুবই বোর্ড হয়ে গেছে। এই একঘেয়েমি জীবন যেন তার কিছুতেই আর ভালো লাগছে না। আর সেই কারণেই মন ভালো করার জন্য সে স্কেচ করে। কাজের ফাঁকে সময় পেলেই সে স্কেচ করতে শুরু করে, যাতে দ্রুত স্কেচবুকের পাতা ভরে যায় এবং সে আবারও রিকে দেখার অজুহাতে তার দোকানে যেতে পারে। কিন্তু এবার সে রিকে জিজ্ঞাসা করেই ফেলে, আমরা কি বন্ধু হতে পারি? তারপর আবার নিজেই বলে ওঠে, না না, হয়তো আমার এসব ভাবা উচিত নয়, আপনি তো আগে থেকেই বিবাহিত। হঠাৎ করেই তার রির স্বামীর কথা মনে পড়ে। তখনই রি শান্তভাবে বলে, না না, তেমনটা নয়, আমি আগে বিবাহিত ছিলাম, কিন্তু এখন আমার ডিভোর্স হয়ে গেছে, আর আমরা বন্ধু তো হতেই পারি। এরপর রি ধীরে ধীরে তাকে নিজের পরিবারের কথা বলতে শুরু করে। কোথাও না কোথাও তারও দাইসুকের সঙ্গে সময় কাটাতে ভালো লাগছিল। কিছুদিন পর দাইসুকে রির বাড়িতে আসে। সে তার আগের জীবন সম্পর্কে জানতে চায়। তখন রি নিজের মনের কথা সব খুলে বলে, যেন এক নিষ্পাপ শিশুর মতো কাঁদতে কাঁদতে তার সমস্ত গল্প বলে। তার ছোট ছেলে রিও ক্যান্সারে ভুগছিল। রি এবং তার স্বামী সিদ্ধান্ত নিয়েছিল তাকে দ্রুত ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবে, কিন্তু তারা তাকে বাঁচাতে পারেনি। যে এখনো ঠিকমতো পৃথিবীটাই দেখেনি, সেই বেচারা মাত্র 2 বছর বয়সে চলে গেল এই সুন্দর পৃথিবী ছেড়ে। এরপরই রি তার স্বামীর থেকে ডিভোর্স নিয়েছে, কারণ তাকে দেখলেই তার বারবার রিওর কথা মনে পড়ত। এইসব কথা বলতে গিয়ে রির পুরনো স্মৃতিগুলো আবার জেগে ওঠে, আর তার শুকিয়ে যাওয়া ক্ষত যেন আবার নতুন করে তাকে ব্যথা দিতে শুরু করে। দাইসুকে রির এই অবস্থা সহ্য করতে পারে না। সে নিজের হাতটা বাড়িয়ে রির হাত ধরে এবং তাকে শান্ত করার চেষ্টা করে। আবারও তার সাথে কথা বলতে শুরু করে। কখন যে অনেক রাত হয়ে গেছে সেটা তারা কেউই বুঝতে পারে না। এরপর দাইসুকে বাড়ি যাওয়ার জন্য বের হতে গেলে ঠিক তখনই রি তাকে চুমু করে। দাইসুকে অবাক হয়ে সামনে এগোতেই যাচ্ছিল, তখনই সে আয়নায় নিজের মুখ দেখে। হঠাৎ কোনো এক পুরনো স্মৃতি যেন তার সামনে ভেসে ওঠে। অস্থির হয়ে পড়ে, যেন তার শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে। তখনই রি তাকে জড়িয়ে ধরে বলতে থাকে, সব ঠিক আছে দাইসুকে, সব ঠিক হয়ে যাবে। এভাবেই সময় কাটতে থাকে এবং পরে তারা দুজন বিয়ে করে নেয়। তাদের একটি খুব সুন্দর মিষ্টি মেয়েও হয়। তারা একসাথে খুব সুখে বসবাস করছে।
দাইসুকে ইউটোকেও খুবই ভালোবাসে এবং তার খুব যত্নও নেয়। ইউটোর স্কুল থেকে বাচ্চাদের ট্রিপের জন্য পাহাড়ে নিয়ে যাওয়া হবে, এই জন্য ইউটো দাইসুকের কাছে অনুমতি নিতে আসে। কিন্তু দাইসুকে খুব ভালো করেই জানে ইউটো কতটা চঞ্চল, তাই তার কথা ভেবেই সে তাকে অনুমতি দেয় না। ইউটো এতে খুব রাগ করলেও শেষ পর্যন্ত তার বাবার কথা মেনে নেয় এবং স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ইউটোকে না বলার পর দাইসুকের এই বিষয়টা খুবই খারাপ লাগে। সে ভাবে সে একটি নিষ্পাপ বাচ্চার মন ভেঙে দিয়েছে, আর এই জন্যই কাজে যাওয়ার সময় সে রাস্তায় ইউটোকে থামায় এবং তাকে তার সাথে তার কাজের জায়গায় নিয়ে যেতে চায়, কারণ তার কাজের জায়গাটাও সেই পাহাড়েই। এটা শুনে ইউটো খুবই খুশি হয়ে যায়, আর দাইসুকেও একটু স্বস্তি পায়, কারণ তার কাজের জায়গাতে সে ইউটোর খেয়াল রাখতে পারবে। নিজের বাবার কাজের জায়গায় গিয়ে ইউটো খুবই আনন্দ পায়। দাইসুকেও ইউটোকে খুশি দেখে হাসি মুখে কাজ করতে থাকে। কিন্তু হঠাৎই একটি গাছ তার উপরে এসে পড়ে, আর সেখানেই তার মৃত্যু হয়। মানুষের জীবনটা কতটাই অনিশ্চিত, কেউ জানে না কখন সব কিছু শেষ হয়ে যাবে, আর এই সামান্য জীবনের জন্য মানুষ এত কিছু করে চলেছে। ইউটো নিজের চোখের সামনে বাবাকে এভাবে মারা যেতে দেখে একদমই ভেঙে পড়ে। সে কষ্টের যন্ত্রণায় তাড়াহুড়ো করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে বাড়ির দিকে। এদিকে হতভাগী রি তার সন্তান রিও চলে যাওয়ার পর দাইসুকের কারণেই বেঁচে থাকার আশা পেয়েছিল, আর আজ সেটাও তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। এই ঘটনার 1 বছর কেটে গেছে। আজ দাইসুকের মৃত্যুবার্ষিকী। দাইসুকের এক ভাই আছে কিয়োশি। সে তার ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে এই মৃত্যুবার্ষিকীতে এসেছে। এতদিন সে দাইসুকে সম্পর্কে কিছুই জানতো না, কারণ দাইসুকে অনেক আগেই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। সে নিজেকে সবার থেকে দূরে সরিয়ে নিয়েছিল এবং পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগও ছিন্ন করেছিল। বেচারা দাইসুকে রির সঙ্গে দেখা হওয়ার আগে না জানি কত কিছু সহ্য করেছে। আর এই মৃত্যুবার্ষিকীতে কিয়োশি দাইসুকের রাখা ছবির কাছে গিয়ে যা বলে তাতে রির মাথা একদমই ঘুরে যায়। সে বলে, আপনি কেমন স্ত্রী? আপনি তো আমার ভাইয়ের ছবি আপনার পরিবারের মৃত সদস্যদের ছবির সাথেও রাখেননি। তখন রি তাকে দাইসুকের ছবি দেখায় যা সে আলাদা করে রেখেছিল, কিন্তু কিয়োশি বলে এটা তো দাইসুকে নয়। এই কথা শুনে রির পায়ের তলার মাটি সরে যায়। তাহলে এতদিন সে কার সঙ্গে ছিল? যেই মানুষটা তাকে দাইসুকের পরিচয় দিয়ে এত বছর ধরে তার সাথে ছিল, সে কি তাহলে কোনো অপরাধীর সঙ্গে জীবন কাটিয়েছে, যে আসল দাইসুকেকে মেরে তার পরিচয় নিয়ে বেঁচেছিল? রির মাথায় একের পর এক অজস্র প্রশ্ন ঘুরতে থাকে। সে বুঝতেই পারছে না তার সঙ্গে আসলে কি ঘটেছে। ঠিক তখনই সেখানে আসে আকিরা। আকিরা একজন উকিল। সে দাইসুকের ডেথ পলিসির টাকা দিতে এসেছিল, কিন্তু যখন সে জানতে পারে মৃত ব্যক্তি আসল দাইসুকে নয়, তখন সে সিদ্ধান্ত নেয় আসল দাইসুকে সম্পর্কে খোঁজ নেওয়ার। আর এই জন্যই সে এই অজানা ব্যক্তিকে নাম দেয় মিস্টার এক্স। মিস্টার এক্স সম্পর্কে জানার জন্য আকিরা তদন্ত শুরু করে। সবার আগে সে তার আঁকা ছবিগুলোকে দেখে। ছবিগুলো দেখে বোঝা যায় তার মন যেন একেবারে শিশুদের মতো ছিল। কিন্তু এই সমস্ত সুন্দর ছবির মাঝেই একটি অদ্ভুত ছবি তার নজরে পড়ে, যেখানে কারো মুখ আঁকা, কিন্তু সেটি খুবই বিকৃত। এই ছবি দেখে আকিরা এবং রি দুজনের মনেই ভয় ঢুকে যায়। মিস্টার এক্স কি সত্যি কোনো অপরাধী? তবে এত দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না, আর এই জন্যই আকিরা তার ইনভেস্টিগেশন শুরু করে। আকিরা সেই স্কেচবুক নিয়ে নিজের অফিসে ফিরে আসে। সারাদিন কাজ শেষ করে সে বাড়িতে ফিরে আসে। তার বাড়িতে রয়েছে তার বাবা মা, তার স্ত্রী যার নাম কাওরি এবং একজন সন্তান যার নাম মাসারু। সবাই তার জন্য অপেক্ষা করছিল। ডিনার শেষে সবাই চলে যাওয়ার পর কাওরি আদুরে গলায় বলে, আমাদের কি আরেকটা বাচ্চা নেওয়া উচিত না? কিন্তু আকিরার মাথায় তখন শুধুই কেসের চিন্তা। সে অন্য কোনো কিছুই ভাবতে পারছে না। সে কাওরিকে না করে আবার তার কাজে ডুবে যায়। এদিকে আকিরা প্রতিটি সূত্র খুঁজতে থাকে। সেই সূত্র ধরেই সে পৌঁছায় দাইসুকের ভাই কিয়োশির কাছে। কিয়োশি জানায় দাইসুকে অনেক আগেই বাড়ি ছেড়ে চলে গেছিল। সে জীবনে অনেক বড় কিছু করতে চেয়েছিল, যাতে তার পরিবার তাকে নিয়ে গর্ব করতে পারে। সে খুবই দ্রুত সবকিছু শিখতে চাইত। কিয়োশি দুশ্চিন্তায় বলে, সত্যি কি সেই মিস্টার এক্স আমার ভাইকে মেরে ফেলেছে? কিন্তু আকিরার কাছে তখন এর কোনো উত্তর নেই। এরপর দেখানো হয় বারে কাজ করা একটি মেয়ে যার নাম মিসুজু। আকিরা তার সঙ্গে দেখা করতে এসেছে। এক সময় দাইসুকে এবং মিসুজু সম্পর্কে ছিল, কিন্তু দাইসুকের বাবার শেষকৃত্যের দিনই হঠাৎ সে হারিয়ে যায়। মিসুজু বলে দাইসুকে খুব ভালো ছেলে ছিল, তবে একটু বোকা ধরনের।
মিসুজুর দাইসুকের সম্পর্কে বলা সমস্ত কথার মাঝেই যেন লুকিয়ে রয়েছে এক অপ্রকাশিত রাগ। কারণ দাইসুকে তাকে ছেড়ে হঠাৎ করেই চলে গেছিল, কিন্তু তবুও মনে মনে সে তাকেই ভালোবাসত। তাই দাইসুকের কথা বলতে বলতেই সে কেঁদে ফেলে। সে ফোনে তাদের পুরনো ছবিগুলোও দেখায়। কেউ জানে না কোনো অজানা জায়গায় যাওয়ার পর কার জীবনে কি ঘটে। দাইসুকে ওসাকা যাওয়ার পর ঠিক কি হয়েছিল কেউ জানে না। আকিরা মিসুজুকে আশ্বাস দেয় সে সত্যিটা বের করবেই। আর রি এখনো জানে না সেই অজানা মানুষটি আসলে কে ছিল। তার মনে অদ্ভুত এক শূন্যতা। সে এতদিন যাকে ভালোবেসেছে, যার সঙ্গে জীবন কাটিয়েছে, যার সাথে তার একটা মিষ্টি বাচ্চা মেয়েও রয়েছে, সে কি আদৌ সত্যিই ছিল? এদিকে আকিরা তার এক বন্ধুর সাহায্যে তদন্ত চালিয়ে যাচ্ছে। তার বন্ধু জানায় 2003 সালেও এমন একটা কেস হয়েছিল। এক 55 বছরের ব্যক্তি মৃত মানুষের পরিচয় অন্যদের দিত। এমনকি সে নিজেও 2000 সালে এক 67 বছর বয়সী ব্যক্তির সঙ্গে নিজের পরিচয় বদল করেছিল। এটা শুনে আকিরার মনে পড়ে দাইসুকেও সেই সময়েই এসেছিল। তাহলে কি সেও নিজের পরিচয় বদলেছিল? এই সূত্র ধরেই আকিরা জেলে যায় সেই ব্রোকারের কাছে যে এসব কাজ করাতো। তার নাম ওরিমানু। তবে ওরিমানু তার সাথে ঠিকমতো কথাও বলে না, কারণ ওরিমানু মিক্স ব্লাডের মানুষদের ঘৃণা করে। আকিরা আসলে অর্ধ কোরিয়ান এবং অর্ধ জাপানিজ। তার প্যারেন্টের একজন জাপানিজ থাকলেও অপরজন কোরিয়ান ছিল। তবুও সত্য জানার জন্য আকিরা তাকে অনুরোধ করতে থাকে। শেষে ওরিমানু কথা বলতে রাজি হয়। এরপর আকিরা মিস্টার এক্সের ছবি দেখালে বোঝা যায় ওরিমানু তাকে চিনতে পেরেছে, কিন্তু সে কিছুই বলে না। আকিরা হতাশ হয়ে অফিসে ফিরে আসে। সেখানে তার নামে একটি পার্সেল এসেছে ওরিমানুর পক্ষ থেকে। সেটি খুললেই সে এক ছবি দেখতে পায়, যেখানে সোনেজাকি নাম লেখা। সম্ভবত এই সোনেজাকি মিস্টার এক্স। এদিকে ইউটোর অবস্থা ভালো নয়। সে নিজের চোখের সামনে তার বাবাকে হারিয়েছে, আর এখনও তার সমাধি তৈরি হয়নি। এতে সে খুবই কষ্ট পায়। রি তাকে শান্ত করে বলে, আমরা এখনও তার আসল পরিচয় জানি না, কিন্তু আমি কথা দিচ্ছি সব জানার পর তার নামেরই সমাধি বানাবো আমরা। রির মনেও গভীর কষ্ট। যদিও সে তার আসল পরিচয় জানে না, কিন্তু মানুষটিকে তো চেনে, যে তাকে ভেঙে পড়ার সময় সামলেছিল, যে তাকে অফুরন্ত ভালোবেসেছিল। এরপর মিসুজু আবার আকিরার সঙ্গে দেখা করে একটি পেইন্টিং এক্সিবিশনে, যেখানে অপরাধীদের আঁকা ছবি প্রদর্শিত হচ্ছে। সেখানে ঘুরতে ঘুরতেই আকিরা একটি পেইন্টিং দেখে, যেখানে মুখটিকে খুব ভালোভাবে ড্র করার পর ইচ্ছে করেই তাকে বিকৃত করা হয়েছে, ঠিক যেমন মিস্টার এক্সের আঁকা ছবি ছিল। এতেই আকিরার সন্দেহ আরও বাড়ে। তাহলে কি সত্যি মিস্টার এক্স অপরাধী ছিল? খোঁজ নিয়ে জানা যায় এই পেইন্টিংটি একজন খুনি এঁকেছিল, যার নাম কোবায়াশি। কোবায়াশি নেশা এবং জুয়ায় আসক্ত ছিল, এবং একসময় সে তার নিজের বস, তার বসের স্ত্রী এবং শিশুকে হত্যা করেছিল তাদের বাড়িতে ঢুকেই। তবে এরপর সে ধরাও পড়েছিল এবং তার মৃত্যুদণ্ডও হয়েছিল। তার মাকোটো নামের একটি ছেলে ছিল। আকিরার মনে সন্দেহ জাগে, মিস্টার এক্স কি তাহলে সেই মাকোটো? এই ভাবনা নিয়েই আকিরা আবার ওরিমানুর কাছে যায়, কিন্তু ওরিমানু সরাসরি কিছু বলে না। উল্টে প্রশ্ন করে, তুমি কিভাবে জানো কে আসল আর কে নকল? এমনকি তুমি কি এটাও জানো যে আমি আসল ওরিমানু? আমি ওরিমানুর আইডেন্টিটি চুরি করিনি। তার কথায় ইঙ্গিত মেলে পরিচয় বদলে ফেলাটা এখানে কতটা সাধারণ ব্যাপার। আইডেন্টিটি থেফট যেন তাদের দৈনন্দিন ব্যাপার। এখন আকিরা পুরোপুরি এই রহস্যে জড়িয়ে পড়ে। নিজেকে শান্ত করে সে কোবায়াশির গ্রামে যায় মাকোটো সম্পর্কে জানতে। আর এখান থেকেই শুরু হয় মাকোটোর এক ভয়ঙ্কর অতীতের গল্প। ছোট্ট মাকোটো নিজের বেসবল ব্যাট নিয়ে দৌড়ে চলে এসেছে তার বন্ধুর বাড়িতে। তার বন্ধু আর কেউ নয় বরঞ্চ কোবায়াশির বসের ছেলে। সে তার বন্ধুকে ডাকতে থাকে, তাড়াতাড়ি নিচে আসতে বলে বেসবল খেলার জন্য। কিন্তু হঠাৎই মাকোটোর সামনে এমন এক ভয়ঙ্কর দৃশ্য আসে যা তার জীবন পুরোপুরি বদলে দেয়। সে দেখে তার বাবা কোবায়াশি নির্মমভাবে নিজের বস, তার স্ত্রী এবং তাদের ছোট ছেলেকে হত্যা করেছে। চারিদিকে রক্ত ছড়িয়ে আছে। আর সেই ভয়ঙ্কর অবস্থাতেই কোবায়াশি মাকোটোর সামনে এসে দাঁড়ায়। হাতে টাকা দিয়ে বলে, এই নাও, যা ইচ্ছে করে কিনে নাও। সে এমনভাবে কথা বলছে যেন কিচ্ছু হয়নি। ছোট্ট মাকোটো এতটাই ভয় পেয়ে যায় যে তার মনের প্রশ্ন জাগে, তার বাবা এমন কাজ কেন করলো? এদিকে বর্তমানে আকিরা মাকোটোর খোঁজ করতে করতে একটি বক্সিং ক্লাবের সামনে পৌঁছায়। বাবাকে পুলিশ গ্রেপ্তার করলে বাড়ি ছাড়ার পর মাকোটো এখানেই এসেছিল। ক্লাবের মালিকই তাকে ট্রেনিং দিয়েছিল, তাকে মানুষ করেছিল।
আকিরা মাকোটোর ছবি দেখিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। তারা জানায় মাকোটো খুব ভালো ছেলে ছিল, সে খুব দ্রুতই সবকিছু শিখে ফেলত। একবার এক বক্সিং ম্যাচে সে তার প্রতিপক্ষকে খুব খারাপভাবে হারিয়েছিল, আর এরপর থেকেই সে কোনো ম্যাচই হারেনি। কিন্তু এসব নিয়ে তার কোনো আগ্রহ ছিল না। সে সব সময় ভেতরে ভেতরে দুশ্চিন্তায় ভুগত। তার অতীতের ভয়ঙ্কর স্মৃতি তাকে যেন তাড়া করে বেড়াতো। একদিন সে ক্লাবের মালিককে বলেছিল, আমার জেতা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি যখনই আয়নায় নিজের মুখ দেখি তখনই আমার সেই খুনি বাবার কথা মনে পড়ে। মনে হয় আমি নিজের জীবনটাই শেষ করে দিই, নিজের চামড়াটাই ছিঁড়ে ফেলি। মালিক জানায় মাকোটো বক্সিং করত শুধুমাত্র নিজের সেই অপরাধের শাস্তি দেওয়ার জন্য, যা সে কোনোদিন করেইনি। মালিক তাকে এইসব কথা বলার জন্য অনেক বকাবকি করত, তাকে মারধরও করত, কারণ তার মতে মাকোটো ছিল এক অসাধারণ ফাইটার। কিন্তু মাকোটো এসব কিছু চাইতো না। বাইরে থেকে শক্ত থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে সে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল। এই সময়ই ওকাটা নামের সেই মেয়েটি যে মাকোটোকে পছন্দ করত তার পাশে এসে দাঁড়ায়, তাকে সান্ত্বনা দেয়, আর ধীরে ধীরে তারা একে অপরের কাছাকাছি আসে। একদিন হঠাৎ মাকোটো আবার আয়নায় নিজের মুখ দেখে ভয় পেয়ে যায়। তার অস্থিরতা শুরু হয়, যেন কিছুতেই শ্বাস নিতে পারছিল না। সে কিছুই বুঝতে পারছিল না কি করবে। তখনই সে দৌড়ে বাড়ির দিকে যায়। বাড়ি পৌঁছেই সে ভেঙে পড়ে, বলতে থাকে আমার সাথেই কেন এমন হচ্ছে, আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তবুও সবাই আমাকে কেন খুনির ছেলে বলেই পরিচয় দেয়। এই সব কিছু বলেই মাকোটো একদমই ভেঙে পড়ে। পরের দিন ট্রেনিংয়ের সময়ও তার মন ঠিক থাকে না। যে দৌড় সে সব সময় সবার আগে শেষ করত, সে আজ মাঝ পথেই পড়ে যায়। মাটিতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। সে যেন নিজের জীবনের কাছেই হেরে যাচ্ছে। তার শরীর আর মন দুটোই যেন একেবারে ভেঙে চুরমার হয়ে পড়ে। শেষ পর্যন্ত নিজের এই যন্ত্রণার থেকে মুক্তি পেতে সে একটি বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দিয়ে নিজের জীবনটাই শেষ করতে চায়। কিন্তু এই যাত্রাতেও সে মারা যায় না, বেঁচে যায়, যেন তাকে আরেকটা সুযোগ দেওয়া হয়েছে। এরপর সে সেই জায়গা ছেড়ে চিরতরে ওসাকায় চলে যায়, নতুন জীবন শুরু করে। এই পর্যন্ত এসে আকিরার সামনে ধীরে ধীরে সব রহস্য পরিষ্কার হতে থাকে। মাকোটো নিজের অতীত থেকে পালিয়ে নতুন পরিচয়ে বাঁচতে চেয়েছিল। সে চায়নি কেউ তাকে খুনির ছেলে বলে চিনুক, তাই সে নিজের পরিচয় বদলেছিল। তবে এখনো একটা প্রশ্ন রয়েই যায়, তাহলে কি মাকোটো দাইসুকের পরিচয় নেওয়ার জন্য তাকে হত্যা করেছিল? এই চিন্তায় আকিরা এতটাই ডুবে যায় যে বাড়িতেও সে শান্তি পায় না। তার নিজের পরিবারেও এর প্রভাব পড়ে। একদিন সে নিজের ছেলে মাসারুর ওপর এতটাই রেগে যায় যে তার ওপর চিৎকার চেঁচামেচি করতে থাকে। কাউরি ছেলেকে আদর করে ঘুম পাড়িয়ে দেয় এবং আকিরাকে বলে, তোমার আবার নিজের মতো হয়ে ফিরে আসা উচিত, তুমি আগের মতো নেই, তোমার সেই পুরনো নিজেকে খোঁজা উচিত। কিন্তু আকিরা তখনও এই কেস নিয়েই ব্যস্ত। এরপর সে কিয়োশি এবং রির কাছে গিয়ে মাকোটো সম্পর্কে সব সত্যটা বলে দেয়। সাথে এটাও জানায় অন্য কারোর পরিচয় ব্যবহার করাটা কোনো বড় অপরাধ নয়, আর মাকোটো দাইসুকের পরিচয়ে কোনো খারাপ কাজও করেনি, তাই সে কোনো অপরাধী নয়। এটা শুনে রি এবং কিয়োশি দুজনেই স্বস্তি পায়। ইউটো অনেকবার তার বাবার কথা জানতে চেয়েছিল। আজ রি তার সব প্রশ্নের উত্তর দিতে পারে। ইউটো তার বাবার সম্পর্কে সব জেনে অনেক খুশি হয়। তবে তার বাবাকে অর্থাৎ মাকোটোকে সে আজ খুব মিস করে। রির মন থেকেও যেন বড় একটা বোঝা নেমে যায়। এই বোঝাটা নেমে যায় যে এত বছর ধরে সে যার সাথে জীবন কাটিয়েছে সে কোনো অপরাধী নয়। এদিকে আকিরা এখনো আসল দাইসুকের খোঁজ চালিয়ে যাচ্ছে। এরপরেই মিসুজু আবার তার কাছে আসে। সে দাইসুকের পুরনো অ্যাকাউন্ট হ্যাক করে কিছু মেসেজ খুঁজে পেয়েছে, যেখানে লেখা রয়েছে, তুমি একজন প্রতারক, আমার টাকা কবে ফেরত দেবে। এতে বোঝা যায় দাইসুকেই আসলে মানুষদের ঠকাতো। আর এখানেই বড় সত্যটা সামনে আসে। দাইসুকের ফেসবুকে যে টেক্সটটা এসেছিল সেটা এসেছিল সোনেজাকি নামের এক অ্যাকাউন্ট থেকে, যেই সোনেজাকি নামটা ব্যবহার করেছিল আসলে মাকোটো। পরে দাইসুকে মাকোটোর টাকাটা ফেরত দিতে না পারায় তারা আবার পরিচয় বদল করে। মাকোটো চেয়েছিল সে যেন তার পুরনো জীবন থেকে সম্পূর্ণ মুক্তি পায়, আর এই জন্যই সে বারবার তার নিজের পরিচয় বদলেছে। এরপরই আকিরা আসল দাইসুকের ঠিকানা খুঁজে পায় এবং মিসুজুকে সঙ্গে নিয়ে সেখানে যায়। একটি ক্যাফেতে তারা দাইসুকে খুঁজে পায়। মিসুজু তাকে দেখে আবেগে ভেঙে পড়ে, তার চোখে জল চলে আসে। সে হাসতে হাসতে বলে, বোকা, কোথায় ছিলে এতদিন? তারপর পুরনো দিনের কথা বলতে বলতে তারা একসঙ্গে চলে যায়।
সবাই মনে করে দাইসুকে মারা গেছে, যে দাইসুকে আসলে নিজের পরিচয় ছেড়ে দিয়ে নতুন জীবন শুরু করেছে। সবকিছু বুঝে আকিরা সিদ্ধান্ত নেয় মাকোটোকেই সে আসল দাইসুকে হিসেবে পরিচয় দেবে, আর এইভাবেই সে তার বিমার টাকাটা রিকে পাইয়ে দেবে। রি এতে খুব খুশি হয় এবং আকিরাকে ধন্যবাদও জানায়। আকিরা তাকে বিদায় জানিয়ে বাড়ির দিকে ফিরে যায়। আর এরপর রি ইউটোর কাছে আসে। ইউটো এখনও মাকোটোকে মনে করে। তারা দুজনেই প্রতিশ্রুতি দেয় রির মেয়ে বড় হলে তাকে অবশ্যই জানাবে তার বাবা কতটা ভালো মানুষ ছিল। পরিবার সত্যি খুব সুন্দর, যেখানে সব সময় ভালোবাসা পাওয়া যায়। এদিকে আকিরা নিজের ভুল বুঝতে পারে। সে বুঝতে পারে এতদিন যাবৎ এই একটা কেস নিয়ে সে এতটাই ব্যস্ত ছিল যে পরিবারকে সময়টাও দিতে পারেনি। এমনকি মাসারুর সাথে চিৎকার চেঁচামেচিও করেছে। আর এই জন্যই সে মাসারুর সঙ্গে সময় কাটাতে শুরু করে, খেলাধুলা করে। কাউরি এটা দেখে খুবই খুশি হয়। আর এই জন্যই তারা পরের দিন একসঙ্গে রেস্টুরেন্টে যায়। কিন্তু সেখানেই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। মাসারু ফোন চাইলে কাউরি তাকে নিজের ফোন দেয়। তখন আকিরা সেই ফোনে একটা SMS দেখে, যেখানে লেখা রয়েছে, আমরা কি কাল আবার দেখা করব? তোমার সাথে সময় কাটানোটা আমার খুবই ভালো লেগেছে। এতেই বোঝা যায় কাউরি অন্য কারোর সঙ্গে সম্পর্কে রয়েছে। সময় কতটা মূল্যবান। সময় থাকতে আমরা অনেক কিছুই বুঝতে পারি না। আকিরা পরিবারের প্রতি সময় না দেওয়ায় কাউরি আজ অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছে। কিন্তু আকিরা এই সব কিছু জানার পরেও কিছুই বলে না, চুপচাপ থাকে। আর এরপর রাতে সে একটি বারে যায়। সেখানেই এক অজানা মানুষের সঙ্গে বসে সব কথা খুলে বলে। তারপর বাড়ি ফেরার সময় তার চোখ পড়ে দেয়ালে ঝোলানো একটা পেইন্টিং এর উপর। একজন মানুষ আয়নায় নিজের দিকেই তাকিয়ে আছে। তবে মানুষটি আয়নার দিকে তাকিয়েও নিজেকে দেখতে পাচ্ছে না। যে পেইন্টিং এর মাধ্যমেই আমরা বুঝতে পারি মাকোটোর সেই পরিচয় বদলানোটা। পেইন্টিংয়ে মানুষটি যেমন নিজের চেহারা কিছুতেই দেখতে পাচ্ছে না, ঠিক তেমনই মাকোটোও চেয়েছিল তার জীবন থেকে তার পরিচয়টা চিরতরে হারিয়ে ফেলতে, যেন তার সেই খুনি বাবার পরিচয় তার চেহারাতে কোনোদিন না দেখা যায়। আর এখানেই এই গল্পের শেষ হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।